নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ এনআরসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম। এই দেখুন, আমি এখন গাছে সবেদা পাড়তে এসেছি। এই এত বড় সবেদা গাছ না আমি জীবনে প্রথম দেখলাম। এতদিন সবেদা গাছ অনেক জায়গায় দেখেছি, কিন্তু টবে দেখেছি, ছোট্ট ছোট্ট সবেদা হওয়া দেখেছি। আর এখানে কত বড় বড় সবেদা হয়েছে। যাই হোক, আজ বাড়ি চলে যাওয়ার দিন, সকালবেলা পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এসছি বিকালবেলা রেডি হয়ে, এখন যাব বাংলাদেশের বর্ডার দেখতে। আর এই দেখুন, তার আগে পেরে নিয়েছিলাম এই সবেদাগুলো। দেখো, টুক করে টান দিয়েছি আর পড়ে গেছে। হ্যাঁ, এইটা লগা বলে। আর ওরা ওখানে কি জানি বললো কি মুন্সি না কি একটা বললো, জানি না, আমাদের এখানে তো লগাই বলে। তো যাই হোক, তারপরে এই দেখুন কত বড় সবেদাটা হয়েছে, দেখেছেন? এগুলো আমি সব গোপাল আর রাধারানীর জন্য নিয়ে যাবো। ওদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা কি খাও? ওরা বললো না, আমরা এখানে খাই না। হ্যাঁ, তুমি নিয়ে যাও, সব পেরে নিয়ে যাও। যাই হোক, এখানে তো প্রায় শেষই। ওরা এখানে না সব জিনিস মানে সব ফল ফুল এগুলো সব কিছুই, মানে কি বলবো, এইটা নিইনি, এইটা পায়ে পড়েছিল সেই জন্য আমি আর নিইনি। যাই হোক, সব ফল ফুল এগুলো সব সবজি এগুলো সব ওরা বিক্রি করে, যেহেতু গ্রামের দিকে না, তো সেই জন্য ওরা সব বিক্রি করার জন্য এগুলো মানে ফলন করে আর কি। তারপরে এই পিছনের দিকে প্রচুর লাউ গাছ, আমড়া গাছ, লাল শাক গাছ এই পাশে সব হয়েছিল। তো যতটুকুই লগা দিয়ে পারা যায় ততটুকু পারছিলাম। তারপরে একটা ফল পড়ে গেল এই চালটার ওপরে আর কি, মানে এই চালটার উপরে। ব্যাস, হয়ে গেল গল্প। আর কিছুতেই নামলো না। আমি কত চেষ্টা করলাম, কত করলাম, তারপর আর কিছুতেই নামলো না। তারপরে অনেকগুলো ফল ওপরের দিকে ছিল, ওগুলোকে বাড়ি মেরে নামানোর চেষ্টা করছিলাম, কিন্তু প্রচুর শক্ত, মানে এখনও খুব একটা পাকেনি। 2 দিন রেখে দিলে পেকে যাবে, দাদু বলল। তো যাই হোক, ওইখানে আমার হাত যাচ্ছিল না। তারপরে অরিত্র নিয়ে এলো একটা মই কোথা থেকে জোগাড় করে। তারপরে আমি হাঁপ উঠলাম, হাঁপ উঠে তারপরে মইয়ের ওপর উঠে আমি পেরেছিলাম, হ্যাঁ, চালটার উপর উঠতে গেছিলাম, কিন্তু চালটা এত কড়কড় কড়কড় করে আওয়াজ করছিল, ওই ভয়তে আমি আর চালের ওপর উঠিনি। বাবা, পাগল হয়ে যেতাম। তারপর অরিত্রকে বলেছিলাম নিচে ধরে রাখবি শক্ত করে, তারপরে ও ধরে রেখেছিল আর আমি ওপর দিয়ে পারছিলাম। আর এখানে সঞ্জিত না কি ভয় পাচ্ছিল যদি আমি পড়ে যাই, তারপর যদি কেউ কিছু বলে। আরে ভাই, যাদের বাড়ির গাছ তারাই আমার পিছনে দাঁড়িয়েছিল, কেন কেউ কিছু বলবে? ওকে আমি এই সব ভয় থেকে যে কবে সরাতে পারবো কে জানে। তারপর আমার হাতের কাছেই একটা ছিল, অরিত্র দেখালো, তারপরে আমি হাত দিয়েই পারলাম। এই প্রথম আমি এত বড় গাছ, সবেদা গাছ থেকে সবেদা পারলাম, তারপর হাত দিয়ে লগা দিয়ে এইসব হুস্তধুস্তি করে আমি এইসব করলাম। যাই হোক, আমার এগুলো করতে বেশ ভালো লাগে। আমার ফল ফুল দেখলে না, গাছে দেখতেও ভালো লাগে, পাড়তেও ভালো লাগে, আমার এইসব খুব আনন্দ লাগে। তারপর এই দেখুন, একটা দূরে বাতাবি লেবু গাছ ছিল, আমি জানি ওটা লেবু গাছ, সেই জন্য পারলাম। ওমা, দাদু নেমে বলে এইটা তো লেবু নয়, এটা বাতাবি লেবু, মানে আরও বড় হবে। তারপরে এখানে পিঙ্কিদির বাপের বাড়িতে অনেক আমড়া হয়েছিল, কিন্তু গাছটা এত বড় ছিল যে আমার তো হাত যাচ্ছিলই না। তারপর সঞ্জিত অরিত্রকে কাঁধে তুলে নিয়ে গিয়ে পারলো, কিন্তু তাও পারতে পারেনি, কারণ ওখানেও যাচ্ছিল না, ইলেকট্রিকের তার ছিল বলে আর রিস্ক নিইনি। তারপর আমরা সব গেলাম হচ্ছে বাংলাদেশের বর্ডার দেখতে। হ্যাঁ, আমবাগানের ভিতর দিয়েই দেখতে গেছিলাম। আর এখানে এই ফুলটাকে কী ফুল বলে আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেখুন, আমি এখন আমবাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন কিন্তু বিকাল 4:30 বাজে, তাও রোদের শেষ নেই। প্রচুর রোদ, প্রচুর রোদ। আর কত আম গাছ দেখেছেন এখানে, প্রচুর আম গাছ। আর আমি তুলতে এসেছি এই কারিপাতা গাছটা, একটা কুরুল টাইপের নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়েই আমি আর অরিত্র খুঁচিয়ে খুঁচিয়ে এই গাছটা তুলেছিলাম। সকালবেলা গাছটা দেখে গেছিলাম, তাই এই গাছটা তুললাম। কারণ কি, পিঙ্কি দিদির বাড়িতে একটা কারিপাতা গাছ নেই, আর এখানে ভর্তি ভর্তি কারিপাতা গাছ, সেই জন্য দিয়ে দিলাম পিঙ্কি দিকে। তারপরে এখানে বিএসএফের পুরো কোয়ার্টার রয়েছে, কোয়ার্টার বলতে আর কি, বিএসএফের ওরা ওখানে থাকে। আর এই দেখুন বাংলাদেশের বর্ডার। আগে যতবার এসেছি এই মোড় অবধি এসেছি, এর বেশি আমি যাইনি, কিন্তু এইবার ফার্স্ট টাইম আমি এই পুরো বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে হেঁটে গেছে। আর সূর্যটা ডুবছে, আর কি ভাল লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে। মানে কি বলবো, এই পাশটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এই পাশটা হচ্ছে বিএসএফদের সব থাকার জায়গা। ওরা সব সুন্দর করে একটা পার্ক করেছিল নিজেরা বানিয়ে, তারপর সেটা ভেঙে ফেলেছিল। যাই হোক, ওইখানে নাকি হাত দিয়ে ছোঁয়া যাবে না, তাই দূর থেকেই হাতটা দিলাম। হাত দিয়ে ছুলেই আমি কারেন্ট শটে মরে যাবো। তো সেই জন্য আর হাত দিয়ে ছুলাম না। আর এখানে কত বড় বড় আম হয়েছে, সেগুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম। আর এই গরুটার কি হলো কে জানি, হুট করে দৌড়াতে দৌড়াতে আরেকটা গরুর পিছনে চলে গেল। তারপর সুন্দর সুন্দর কিছু কিছু ফটো তুলে নিলাম। হ্যাঁ, ঘেমে যাচ্ছিলাম, ঘেমে তো যাবোই, এত গরমের মধ্যে পাতাগুলো নড়ছিল না, মানে গাছের পাতাগুলো, ঘেমে তো যাবোই। তারপরে দেখুন, এই দেখুন মাটির বাড়িটা কি সুন্দর না। এইখানে সবকটা বাড়ি মাটির বাড়ি, অনেকে দালান বাড়িও আছে, টিনের বাড়িও আছে, কিন্তু মাটির বাড়িগুলো খুব সুন্দর। আর এটা হচ্ছে বিএসএফ কোয়ার্টারের পিছন দিকটা।
আমি কোনো রকমে ভিডিও করে তাড়াতাড়ি ফোনটা নামিয়ে নিয়েছি, কে কী বলবে তার থেকে বাবা নামিয়ে নিই। তারপর সঞ্জিত তো ফটো তুলতেই চাইছিল না, বর্ডার ওখানে ক্যামেরা বার করতেই চাইছিল না যদি কেউ কিছু বলে। কিন্তু আমি বললাম যে তোল, এত ভয় পেলে হয় সব কিছু? তো বলুন তো, যদি কেউ কিছু বলে তখন বলবো আমরা তো ফটো তুলতে এসেছি, আমরা কি অন্য কিছু করতে এসেছি? তারপর মালপোয়াগুলো দেখে মনটা চাইছিল একটু মালপোয়া খাই, তাই মালপোয়াটা খেয়ে নিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি। আমাদের ওখানে মেলার মালপোয়াগুলোই বেশি ভালো, এখানে মালপোয়াগুলো কীরকম ন্যাতানো ন্যাতানো। তারপর একটু ফুচকা খেয়ে নিলাম। এই দেখুন ফুচকা খেতে দাঁড়িয়েছি, কাকু একদম লঙ্কা বাটা দিয়ে আমার আলুটা মেখেছে। অরিত্র বলছে এইটা কিন্তু শুধু বৌদিকেই দেবে, একদম আমাকে দেবে না। আমি না অনেক দিন পর এরকম ঝাল ঝাল করে ফুচকা খেলাম, বেশ ভালো লাগলো। তারপর এখানে সবাই লাইন দিয়ে আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম। বিকাল বিকাল হয়েছে, একটু ফুচকা না খেলে হয়। আর তারপর দুপুরবেলা আমি তো ভাতও খাইনি, ওই মালসা ভোগের ওইটুখানি প্রসাদই খেয়েছি, সঞ্জিতকে খাইয়ে আমি খেয়েছি ওইটুখানি। তো আমার খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য খেয়ে নিচ্ছিলাম, আর আমার বেশ ভালো লাগছিলো। আর আমি তো জল দিয়ে ফুচকা খাই না। তারপরে কাকুকে বললাম যে লাস্টের ফুচকাটা না একটু দই ফুচকা টাইপের বানিয়ে দাও। তো কাকু তারপর লাস্টের ফুচকাটা জেলি, দই, চাটনি, বাদাম, ঝুরি ভাজা সব দিয়েছিলো। হ্যাঁ, আমারটার মধ্যে খালি আমি শশা দিতে না করেছিলাম, কারণ শশা আমার একদম পছন্দ না, আই হেট শশা। যাই হোক, সবারই পছন্দ হতে পারে। তারপর একটা সঞ্জিতের জন্য নিয়েছিলাম, একটা আমার জন্য নিয়েছিলাম। সঞ্জিত তো খেয়ে নিল দিব্যি শশা দিয়ে, ও তো ভালো খায়, তা আমি খেলাম না। তারপর এখানে ঝুড়িগুলো দেখেছেন কত বড় বড়, এগুলো নাকি সব আমের ঝুড়ি। তারপরে দেখুন আস্তে আস্তে রাত হয়ে গেল, সন্ধে হয়ে গেল আর কি। তারপরে আমরা গেলাম ওই মামা বাড়িতে, মানে নতুন মামা বাড়িতে। আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেই গেলাম, আবার টর্চ লাইটটা জ্বালিয়ে গেছি। বাবা কোথায় কী থাকবে বলা যায়? রাত্রিবেলা, দিনের বেলা যা না থাকে রাত্রিবেলা তার থেকে বেশি ভয় ডর থাকে আমার, কি আর বলবো। আর পোকামাকড় আমরা এমনিই ভয় ডর। তারপর যেহেতু আমরা বাড়ি চলে যাব 7:54 ট্রেন ধরবো, তো সঞ্জিত দুপুরবেলা যেহেতু খায়নি, তো আলু ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। তা আমি বলেছি আমি ভাত খাবো না, আমি বাড়িতে গিয়ে একবারে ভাত খাবো, আমাকে অল্প একটু আলু ভাজা দিয়ে মেখে দে, আমি অল্প একটু। প্রত্যেক সময় তো আমিই খাইয়ে দিই, আজকে নাহলে ওই খাইয়ে দিল, তাই না? ও সবসময় তো আমিই খাইয়ে দিই বলো, সব সময় সব জায়গায় গিয়ে আমিই খাইয়ে দিই, আজকে ও খাইয়ে দিল। আর এখন ওর মন খারাপ, মামা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, একদিনের জন্য এসেছিলো, ও চলে যাচ্ছে। এই দেখো দেখো দেখো, বেস্ট ফ্রেন্ডের চক্কর দেখো, হাত ধরে যাচ্ছে। এইভাবে হাত ধরে কিন্তু আমিও যাই না, ঠিক আছে, কিন্তু বেস্ট ফ্রেন্ডের সাথে যাই এইভাবে হাত ধরে। এই মন্দিরটা একটু হেলে গেছে, মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তারপর বার্নপুর স্টেশনে চলে এলাম। এই দেখুন কত অন্ধকার, দেখেছেন? অর্ধেক লোক এখানে থাকেই না, মানে থাকে না বলতে বার্নপুর স্টেশনে খুব কম লোক, আমাদের মতন অত ভিড়ভাড়টা নেই। আর এই দেখুন ব্যাগ ভর্তি করে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তারপর ট্রেনও চলে এলো, ট্রেনটা কি ফাঁকা দেখেছেন? সোদপুর থেকে আসার সময় কত ট্রেনে ভিড় ছিল, জায়গা ছিল না। আর এখন পুরো বগি খালি, আমি আর সঞ্জিত আছে। সঞ্জিতের তো ভিতরে ভিতরে হেভি টেনশন হচ্ছে, কারণ পুরো বগিতে কেউ নেই। কিন্তু আমার কিন্তু কোনো টেনশন হচ্ছে না, আমার কেন কিসের টেনশন হতে হবে, তাই না? ট্রেন তো চলছে, এই চলন্ত ট্রেনে থোড়ি না কেউ উঠে পড়বে। কী বলবো, ওকে আর কিছু বলার নেই, ও টেনশন করুক, যতক্ষণ লোক না উঠবো ততক্ষণ টেনশন করবে, করুক। একটু টেনশন করা ভালো, যত বললে পরে তো আমার কথা শুনবে না। তারপরে একটা ডালমুট ভাজা এলো, আমি একটু ডালমুট খেয়ে নিলাম, অনেক দিন ধরে ডালমুট খাই না, আর খিদেও পাচ্ছিলো আমার খুব জোরে, কিছুই খাবার উঠছিল না, তার মধ্যে নিরামিষ ছিল, সব কিছু খেতেও পারবো না, তাই একটু ডালমুট ভাজা খেয়ে নিলাম নিজের মনের করে। তারপরে হাওয়াটা দিচ্ছিলো, এত সুন্দর লাগছিলো। আসার সময় তো খুব কষ্ট করে এসেছি, অনেকটা জায়গা দাঁড়িয়ে এসেছি, তাই যাওয়ার সময় এত বসে কোমরটা ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপর নেমে গেলাম ফাইনালি সোদপুর স্টেশনে, আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে। তারপরে এই যে সঞ্জিত ব্যাগগুলো নিয়ে যাচ্ছিলো, তারপরে আবার হাত ধরে নিয়ে যাচ্ছিলো, হাত ধরে কিন্তু অন্য কিছু ভাববেন না, হ্যাঁ, হাত ধরে নিয়ে যাচ্ছিলো, বিকজ আমি রাস্তা পারাপার করতে খুব অসুবিধা হয়, সেই কারণে হাত ধরে নিয়ে যাচ্ছিলো। তারপর লঞ্চ ঘাটে উঠলাম, ও আজকে গঙ্গায় কি হাওয়া দিচ্ছে মাইরি। লাস্ট জেটি ধরেছি, লাস্ট জেটি। এই ট্রেনটা যদি লেট করতো না, এই জেটিটা চলে গেলে হরে কৃষ্ণ হয়ে যেত আমার, মানে একদম ভোগের বাড়ি চলে যেতাম। কোথা দিয়ে যে কত ঘুরে ঘুরে ফিরতে হতো আমি নিজেও জানতাম না। যাই হোক, লাস্ট জেটি দৌড়ে দৌড়ে এসে আমরা সব ধরেছি, জেটিটা এখন ছেড়ে দিয়েছে, তখন একটা শান্তি। তারপর ওপাশে বলেছিলাম, ভাইকে ফোন করে বলেছিলাম টোটো টোটো পাবো কি না এত রাত্রিবেলা, তো বলেছিলাম নিতে আসার জন্য, তো ও নিতে এসেছিলো। আর দেখুন ইস্কন মন্দির, আপনারা তো আমার সাথে দেখেছেনই, মানে আমার ভিডিওতে আর কি ইস্কন মন্দিরটা। তো যাই হোক, তারপরে এই যে ভালো একটা কথা বলতে গেলাম, ভালো একটা কথা বলতে কি হুট করে ঝগড়া লেগে গেলো, মানে আমি বুঝি না, ভালো কথা বলতে গেলে আমার ঝগড়া লেগে যায়, আমি আর কোনো কথাই বলবো না, ঠিক করেছি, মানে ওর সাথে বেরোবো একা একা, কিন্তু কোনো কথা বলবো না। এই দেখুন ঝগড়া, ও যে দেখছিল না, আমি ঠিক বুঝতে পারছিল না, আমি তো জোরে জোরে অঙ্গুলগুলোকে একদম টেনে টেনে পিছন দিকে নিয়ে নিচ্ছিলাম, কিন্তু ও যে দেখছিল আমি ঠিক খেয়াল করিনি, যখন দেখলাম খেয়াল করলাম তখন আগেই বন্ধ করে দিল। কিন্তু আমার আস্তে ধীরে ঝগড়া লেগে যায়, কেন জানি না, জুট ভাল লাগে না, এই জন্য আমার খুব রাগ ধরে যায়। তারপর দেখলাম ভাই গাড়ি নিয়ে নিতে এসে, তারপর ভাই পিঠের ব্যাগটা নিয়ে নিল, তারপর সঞ্জিতের বাইকটা পেয়ে খুব খুশি হলো। এখন আমরা আনন্দ করে বাড়ির দিকে চললাম। যাই হোক, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। রাধে রাধে।